রবীন্দ্রচন্দ্র বসুর অনূদিত A.E.D. স্মিথের লেখা একটি ভৌতিক গল্প দি কোর্ট। বাংলা অনুবাদ ভূতের কোর্ট। আমি বেশ ভালো করেই জানি অফিসের অন্য লোকেরা আমাকে মনে করে এক অদ্ভুত জীব, এক বিচিত্র পক্ষী বিশেষ। যদিও একজন লোক যে অধ্যয়নশীল স্বভাব বিশিষ্ট, যে গোলমাল পছন্দ করে না এবং যে নির্বোধের সঙ্গ বেছে নেয়, আরও বিশেষ করে যে দৃষ্টির অভাবিত মোটা কাচের চশমা পরে, সে সবসময় নিচমনা লোকদের কাছে ভুল বুঝে থাকবে। সাধারণভাবে আমার বন্ধুদের মতামতের জন্যে যে অবজ্ঞা পাওয়া উচিত তাই দিয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে আমি ভাবতে শুরু করেছি যে তাদের অভিমতের পেছনে হয়তো কিছু থাকতে পারে। যদিও আমি এই বিচিত্র পক্ষী বিশেষ ব্যাপারটা মেনে নিতে পারি না, তবে নিঃসন্দেহে আমি একটা গাধা, একটা প্রথম শ্রেণীর বোকা লোক। তা না হলে আমি দিব্যি আরামে সকলের সঙ্গে মিলেমিশে ছুটিটা উপভোগ করতে পারতাম। ভাঁড়ের গান শুনে অথবা সমুদ্রের ধারে বিশ্রাম নিয়ে দিন কাটাতাম। তার পরিবর্তে ফ্রান্সের এক নাম না জানা জায়গায় বোকার মতো সাইকেল ঘুরে বেড়াবার মতলব করেছি। বৃষ্টিতে পুরো দস্তুর ভিজে, ক্ষুধার্ত ও দিশেহারা হয়ে এক অচেনা দেশে অপরিচিতের মতো হতোদ্যম মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে দূরে ঘুরে বেড়াচ্ছি। গর্দভের মতো বাছাই করার এই বর্তমান ফল। ঝড়ের বেগে আমি নির্দিষ্ট পথ থেকে অনেক মাইল দূরে সরে গেছি। ভোলসজেসের এক জনশূন্য রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে প্রবল বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছি। কোথাও জীবজন্তু বা মানুষ এর আবাসস্থান চোখে পড়েনি। অনেকক্ষণ পরে অবশেষে একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ এবং চিমনি চোখে পড়ল। রাস্তা ছেড়ে একটু ভেতরে একটা গাছের ঝাড়ের আড়ালে নির্জন জনশূন্য পরিবেশে বাড়িটা অবস্থিত। এমনকি সেখানে আকর্ষণ করার মতো কিছু নেই, তবু ওই বন্য পরিবেশের মধ্যেও বাড়িটা স্বাগত জানাবার পক্ষে যথেষ্ট। সাময়িক আশ্রয় পাবার আশায় এবং কিছু খাবারের প্রয়োজনেও আমি সেদিকে তাড়াতাড়ি চলতে লাগলাম। 200 গজ যাবার পরে বাড়ির গেটের সামনে এসে হাজির হয়ে এক শোচনীয় হতাশার সম্মুখীন হলাম। স্বাধীন দারোয়ানের ঘর, পুরনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট দুটো কবজার উপর ভর করে ঝুলছে। সামনের পায়ে চলার পথটা ঝোপঝাড়ে ভর্তি। এসব কিছু ইঙ্গিত দিচ্ছে এখানে কেউ থাকে না। মন থেকে সব ভাবনা চিন্তা ঝেড়ে এই বলে চাঙ্গা করে তুলতে লাগলাম যে এমন দুর্যোগময় অবস্থার মধ্যে এই পরিত্যক্ত বাড়িটা অবজ্ঞা করা ঠিক নয়। কোনো ঢাকা জায়গায় দাঁড়াতে পারলে আমার ভিজে পোশাক নিংড়তে পারবো, আর ভাঙা সাইকেলটাও মেরামত করে নিতে পারবো। তাই আর সময় নষ্ট না করে সাইকেল নিয়ে বারান্দার নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেটা একটা পুরনো জমিদার বাড়ি বলে মনে হলো। লতা গুল্ম বাড়িটার দেয়াল ঢেকে ফেলেছে। দরজার পাশে দুধারে খোদাই করা পাথরে বংশমর্যাদার নিদর্শন। বোঝা যাচ্ছে এখানে একসময় উঁচু দরের লোক বাস করত। জানালাগুলো প্রায় সব বন্ধ, ধুলে ভর্তি। মনে হচ্ছে বহুদিন এখানে কেউ বাস করেনি। দরজাটা খোলবার চেষ্টা করলাম, কি আশ্চর্য, দরজা খোলা। কাঁধের একটু ধাক্কা লাগতেই পাল্লাটা ক্যাশ ক্যাশ শব্দে ফাঁক হয়ে গেল। সামনে বড় হলঘর, অস্পষ্ট আলোয় ভেতরে ঢুকলাম। একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চারদিক চোখ বুলালাম। একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে যেমন গা ছমছম করে, আমারও তেমনি একটু ভয় ভয় করছিল। আমার সামনে একটা চওড়া সিঁড়ি, তার ঠিক উপরে লম্বা মতো জানালা। গাছগুলো মাকড়সার জালে আর ময়লায় ভর্তি। একটু আলো দেখা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে উপরে উঠে সামনেই যে ঘরটা দেখা গেল তার দরজাটা ঠেলে খুলে ফেললাম। ঘরটা বেশ বড় আর সাজানো গোছানো। এটাই প্রধান ঘর বলে মনে হলো, যদিও বহুদিন অযত্ন ও অপব্যবহারের শোচনীয় অবস্থা। কারুকার্য করা কার্নিশ ভেঙে গেছে। ঘরের ছাদের এক কোণের চুন বালি একেবারে খসে গেছে। 18 শতাব্দীর আসবাবপত্রগুলোতে সবুজ ছাতা ধরেছে। ছেঁড়া পর্দা, ঝালরগুলো ঝুলছে। দরজার গোড়া থেকে ফায়ারপ্লেস অবধি সুন্দর পার্সিয়ান কার্পেটের প্রায় অর্ধেকটা কমলা রঙের ছাতা গজিয়ে উঠেছে। ফায়ারপ্লেসটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো। জ্বালানি কিছু পেলে আগুন জ্বালিয়ে গরমে চা করতে পারি, আর ভিজে পোশাক শুকিয়ে নিতে পারি। বাইরে
একটু খুঁজলেই শুকনো ডালপালা পাওয়া গেল, কিন্তু ডালপালা নিয়ে আবার বাড়িতে ঢুকে চটপট সিঁড়ি দিয়ে উঠলাম। কিন্তু কেন জানি না ঘরটার চৌকাঠে দাঁড়িয়ে হঠাৎ থমকে গেলাম। পা দুটো যেন তাদের ইচ্ছায় আমাকে আর টেনে নিয়ে যেতে চাইলো, আবার পায়ের কাছে নামিয়ে রেখে কিছুটা অনিশ্চিতভাবে দরজার দাঁড়িয়ে রইলাম। সেই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের গন্ধ উপলব্ধি করতে লাগলাম। এই জায়গা ছেড়ে যাবার সময় সব যেমন ছিল তেমনি আছে, তবু আমার বোধ হচ্ছে আমার স্বল্পকালের অনুপস্থিতিতে অশুভ কিছু এই ঘরে ঢুকেছিল, আবার বেরিয়ে গেছে। আমি ভীতু অথবা কুসংস্কারাচ্ছন্ন লোক নই, অথচ কিছুক্ষণ পর আমি অতি বিনয়ী হয়ে ডালপালা তুলে নিয়ে সিঁড়ির দিকে গেলাম। আসলে কিন্তু কোনো ভয় পেয়ে আমি এ কাজ করিনি। আমার মনে হলো সদর দরজার কাছাকাছি থাকলে এবং নিচে কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো আমি বেশ স্বস্তি পাবো। যদিও এটা একটা ডাহা মূর্খের কল্পনা তা আমি জানি, কিন্তু আচ্ছা, যদি কিছু অদ্ভুতই ঘটলো, ওই পথ দিয়ে হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়েই যেই খোলা সদর দরজার আলোর দিকে তাকিয়েছি, হঠাৎ একটা জিনিস নজরে পড়তেই চমকে উঠলাম। মনে হলো কেউ যেন এইমাত্র ধুলোর উপর দিয়ে থলে কিংবা ওই ধরনের কিছু সিঁড়ির মাঝখান দিয়ে উপরে টেনে তুলেছে। আরো লক্ষ্য করলাম সিঁড়ির শেষ ধাপ থেকে সেই ঘষানোর দাগটা হলঘর পেরিয়ে উল্টো দিক দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেওয়ালে আটকানো আলনায় ঝুলছে একটা পুরনো পোকার কাটা কোট। দেখলাম অনেকগুলো দাগ ঘরের বিভিন্ন দিকে গেছে, কোনোটা দুদিকে দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, কোনোটা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির পেছন দিকে গেছে, কিন্তু সবগুলো একটা দরজা থেকেই অদ্ভুত কোট ঝোলানোর আলনা থেকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার পায়ের দাগ ছাড়া আর কোনো পায়ের চিহ্ন নেই। অস্থিরতা আবার আমাকে ঘিরে ধরলো। মনে হচ্ছে বাড়িতে কেউ বাস করে না, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কিছু সম্প্রতি এখানে ছিল। কে অথবা কি অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো করেছে। কোনো বোকা ভব করে, হয়তো মেয়ে, যার পিছনে ঝুলে পড়া চাদরের ঘসঘসানিতে তার নিজের পায়ের দাগ মুছে গেছে। সেই পুরনো কোটটার কাছে গিয়ে ভালো করে দেখলাম, এটা একটা পুরনো ধাঁচের মিলিটারি ওভারকোট। তখনও দু একটা ময়লা ধরা বোতাম লাগানো রয়েছে, বহুদিন ব্যবহারের স্বাক্ষর বহন করছে। যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আলনাটাকে ঘোরালাম। দেখলাম বাঁ কাঁধের ঠিক নিচে পেনির মতো গোলাকার একটা গর্ত, আর চারধারে কাপড় পোড়াও বিবর্ণ। মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের গুলি লেগে এমন হয়েছে। যদি পিস্তলের গুলিতে এই গর্ত হয়, তবে নিশ্চয়ই কোনো মৃতের গায়ে এই কোটটা ছিল। একটা বিরক্তিতে মনটা ভরে উঠল, কিন্তু বেশিক্ষণ স্থান দিলাম না। এটা একটা কল্পনাও হতে পারে না, তবে মনে হলো বিশ্রী কাপড়ের গন্ধ ছাড়াও যেন একটা পচা মাংস ও হাড়ের গন্ধ বেরোচ্ছে। কোনো জন্তুর পচা গন্ধ, মৃদু অথবা সন্দেহাতীত, বাতাসে তা আমি ঘ্রাণ নিতে পারছি। সেই সঙ্গে কিছু অবর্ণনীয় সত্য, ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত অতীতের কোনো কলঙ্কিত ও লজ্জাজনক পাপ কার্যে সমস্ত পরিবেশটা ঘিরে রয়েছে। নিজেকে শক্ত করে তুললাম। কি এমন আছে যা ভয় করতে হবে? কোনো মনুষ্য লুণ্ঠনকারীদের ভয় পাই না, কারণ সবসময় আমার কাছে পিস্তল থাকে। আর ভূত, যদি সত্যিই কোনো অস্তিত্ব থাকে, তবে দিনের বেলায় তারা ঘুরে বেড়ায় না। গা ছমছমে জায়গা এটা ঠিক, আমি তো আর এখানে রাত কাটাচ্ছি না। আমার অতি প্রয়োজনীয় গরম চা ও সাইকেল মেরামত না করে বৃথা অলীক কল্পনায় ভীত হয়ে আবার আমি বৃষ্টির তাণ্ডবের মধ্যে বাইরে বেরোচ্ছি না। সুতরাং আমার কাছেই যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট ঘরে ঢুকলাম। একসময় এটা পড়ার ঘর হিসেবে ব্যবহার করা হতো বলে মনে হলো। দরজার উল্টো দিকে ফায়ারপ্লেস, ঝাঁঝরিতে তখনও শেষ কাঠের ছাই পড়ে রয়েছে। খোঁচানি দিয়ে ছাই পরিষ্কার করে শুকনো ডাল সাজিয়ে নিলাম, কিন্তু কাঠগুলো এমন স্যাঁতসেঁতে ছিল যে আমার অর্ধেক দেশলাই শেষ হয়ে গেল, তবু আগুন ধরল না, শুধু ধোঁয়া বেরোতে লাগলো। চিমনি দিয়ে এক দমকা বাতাস এসে ঘরের মধ্যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। মেঝেয় হাঁটু ও হাত রেখে কাঠগুলোর কাছে মুখ নিয়ে মরিয়া হয়ে ফু দিয়ে আগুন ধরাবার চেষ্টা করতে লাগলাম। এই বিরক্তিকর কাজের মধ্যে হঠাৎ হলঘর থেকে একটা আওয়াজ শুনে চমকে উঠলাম। মনে হলো কে যেন মেঝের ধপ করে জামা ফেললো। পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করলাম।
কোনো সাড়া শব্দ নেই। অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে পা টিপে টিপে দরজার দিকে এগুতে লাগলাম। হল ঘরে কোথাও কিছু নেই, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, কেবল বাইরে বৃষ্টির শব্দ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই পুরনো কোটটার ঠিক নিচে মেঝেয় ধুলো উঠছে। ধুর, একটা ইঁদুর! স্বভক্তি করে নিজের কাছে ফিরে গেলাম। পোড়া কাঠে আরো জোরে ফোঁ দিয়ে খোঁচাখুচি করে আরো দেয়াশলাই কাঠি জ্বালিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলাম। এর মধ্যেও আবার সে অদ্ভুত শব্দ শুনতে পেলাম, খুব জোরে নয়, অথচ পরিষ্কার ও নির্ভুল। আর একবার হল ঘরে গেলাম, ঠিক একই জায়গায় একইভাবে ধুলো উঠতে দেখলাম। চোখে পড়ার মতো কিছু নেই, কিন্তু সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের আসন্ন বিপদের ইঙ্গিত আরো বেশি করে অনুভূত হলো। এবার আমি বুঝতে পারলাম, এই পুরনো খালি বাড়িতে আমি একা নই, কোনো অপবিত্র অদৃশ্য কিছুর গুপ্তভাবে চলাফেরা স্পষ্টই উপলব্ধি করতে পারলাম। এসব চিন্তার আমার আর দরকার নেই। আমি বোকা ভীতু হতে পারি, কিন্তু এসব সহ্য করতে পারছি না। আমার জিনিসপত্র নিয়ে চলে যাই, অতঃপর যা ঘটে ঘটুক, এই বলে নিজেকে শক্ত করে তুললাম। ঘরের মধ্যে ফিরে গিয়ে তাড়াহুড়ো করে হ্যাভারস্যাকের ভেতর জিনিসপত্র পুড়তে পুড়তে একবার ভয়ে ভয়ে দরজার দিকে তাকাতে লাগলাম। থলির মুখ বন্ধ করে দড়ির শেষ পাক দিয়েছি। এমন সময় হলঘর থেকে খুব আস্তে চাপা হাসির শব্দ শুনতে পেলাম, তারপরে মৃদু পায়ের শব্দ। ক্ষিপ্র গতিতে পিস্তলটা বার করে দরজার দিকে ফিরে ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। দেহের রক্ত ঠান্ডা হয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়ার মতো কি যেন চলে গেল। তারপরেই দরজার একটু ক্যাচর ক্যাচর শব্দ। আস্তে আস্তে দরজাটা খুলে গেল, ভেতরে ঢুকলো সেই কোট। দরজার গোড়ায় সেটা সোজা হয়ে দাঁড়ালো, তারপর একটু এদিক ওদিক দুলতে লাগলো। এটা সেই কোট যেটা হল ঘরে ঝুলতে দেখেছি। অনন্ত শূন্যের মধ্যে পাথরের মূর্তির মতো আমি দাঁড়িয়ে, দৃষ্টি আমার দোরগোড়ার বস্তুটির দিকে নিবদ্ধ। আতঙ্কগ্রস্ত হয়ে সোজা দাঁড়িয়ে রইলাম। সম্মোহিতের মতো সমস্ত দেহ অবশ হয়ে গেল। অসার আঙুল থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। তবু আমার মাথা ঠিক রইল। আমি জানতাম চরম অমঙ্গলের সান্নিধ্যে রয়েছি। দোরগোড়ায় নরক প্রসূত বস্তুটির যে অলৌকিক আভা বিস্তৃত, তার সংক্রামক। এর সামান্য স্পর্শ শুধুমাত্র যে আমার দেহের ধ্বংস তা নয়, আমার আত্মার অনন্ত নরকভোগ। এখন সেটা ঘরের মধ্যে ঢুকছে, এক অবর্ণনীয় চলার গতি। অদ্ভুতভাবে খালি হাত দুটো দুলছে, কোটের প্রান্ত মেঝে একবার করে পড়ছে, ঘর রানির দাগ হচ্ছে, আর সেই সঙ্গে ধুলো উঠছে। ধীরে ধীরে আমার দিকে এগুচ্ছে। আমার বিস্ফারিত চোখ দুটো বস্তুটার উপর স্থিরভাবে নিবদ্ধ রেখে পায়ে পায়ে পিছু হটতে লাগলাম। আড়ষ্ট অসৎ অচেতন যন্ত্রের মতো চলতে চলতে একবার অগ্নিকুণ্ডের দেওয়ালে পিঠ স্পর্শ করলো, আর পিছনে যাবার জায়গা নেই। মারাত্মক অশুভ উদ্দেশ্যে তখনও সেটা আমার দিকে এগিয়ে আসছে। শূন্য হাত দুটো কাঁপতে কাঁপতে উপরে উঠে আবার আমার গলা ছোঁয়ার চেষ্টা করছে। মনে হলো পর মুহূর্তে সেগুলো আমাকে ধরে ফেললো। ভীতি ও আতঙ্কে বুঝতে পারলাম আমার সমস্ত বিচার বুদ্ধি লোপ পাবে। সেই মুহূর্তে একটা চিন্তা আমার মাথায় এলো। অনেক দিন আগে কোথায় যেন পড়েছিলাম, কি শুনেছিলাম, পবিত্র চিহ্নের ক্ষমতা অশুভ শক্তির বিরুদ্ধে প্রচণ্ড প্রয়াসে ইচ্ছা শক্তিকে জাগ্রত করে অসার আঙুল তুলে ক্রুশ চিহ্ন তৈরি করলাম, এবং সেই মুহূর্তে পেছনে আমার অন্য হাতটা কিছু পাবার জন্য উত্তেজিত হয়ে হাতড়াচ্ছে। একটা ঠান্ডা শক্ত গোল কিছুর সংস্পর্শে এলো, সেই পুরনো ভারী উনুন খোঁচানোর হাতল। সেই ঠান্ডা লোহার স্পর্শ আমার সমস্ত বোধ শক্তিকে জাগিয়ে দিল। বিদ্যুতের গতিতে সেই ভারী খোঁচানিটা তুলে নিয়ে আমার সামনে আতঙ্কজনক বস্তুটিতে আঘাত করলাম। দেখ! মুহূর্তে বস্তুটি পড়ে গেল, এবং কোট ছাড়া আর কিছু নয়। আমার পায়ের কাছে জড়ো হয়ে আছে, অথচ আমি দিব্যি করে বলছি। এক লাফে সেটা পার হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম। আর চোখে ফিরে দেখলাম বস্তুটি আমার পিছনে হামাগুড়ি দিয়ে তাড়া করছে। সেই অভিশপ্ত বাড়ির বাইরে এসে যে দৌড় লাগালাম, জীবনে সেরকম কখনো দৌড়াইনি। একটা সরাইখানার দরজায় অচৈতন্যহীন অবস্থায় পড়ে যাওয়ার আগে আমার আর কিছুই মনে নেই। টলতে টলতে ভেতরে ঢুকে বলি, ঈশ্বরের দোহাই, আমাকে মত দিন।
আমি যখন মুখে মদ ঢালছি তখন একটা ছোট জনতা বিস্ময়ে আমাকে দেখছে। আমি ভাঙা ফরাসি ভাষায় আমার কাহিনী বলতে চেষ্টা করলাম। বিহ্বল দৃষ্টিতে তারা আমার দিকে তাকিয়ে আছে। অবশেষে সরাইখানার মালিকের মুখে সহানুভূতি ভাব ফুটে উঠল। এও কি সম্ভব? মশাই ওই বাড়িতে ছিলেন? জুলিয়েট, তাড়াতাড়ি মশাইয়ের আর এক বোতল মদ লাগবে। পরে ওই মালিকের কাছ থেকে আমি একটা গল্প শুনি, যদিও সে বলার জন্য খুব আগ্রহী ছিল। নেপোলিয়নের সৈন্যদলের একজন অবসরপ্রাপ্ত অফিসার ওই পরিত্যক্ত বাড়িতে থাকত। আফ্রিকান বংশজ ওই লোকটি আধা পাগল ছিল। গল্প শুনেই মনে হয় লোকটি অতি বদ ছিল। নিশ্চয়ই মশাই খুব খারাপ লোক ওই লোকটি। সে আর স্ত্রীকে মেরে ফেলে সমস্ত জীবন্ত প্রাণীর উপর, এমনকি লোকে বলে তার নিজের মেয়ের উপর নিদারুণ অত্যাচার করত। পুরনো জমিদার বাড়িটার খুব খারাপ নাম আছে। আপনি যদি 1 মিলিয়ন ফ্রাও দেন তবু এদেশের কোনো লোকই ওই বাড়িতে থাকতে যাবে না।